হ্যালো বন্ধুরা, কখনো কখনো সত্যি এতটা নির্মম আর অদ্ভুত হয় যে সেটা সত্যি বলে মনে হয় না। রাজস্থানের এক ছোট্ট গ্রামে জন্ম নেওয়া এক সাধারণ নার্স ভানবাড়ি দেবী। কিন্তু এই সাধারণ নার্সের জীবন একদিন এমন মোড় নেয় যা গোটা রাজস্থানের রাজনীতিকে কাঁপিয়ে দেয়। তার কাছে ছিল এমন এক সিডি যার শক্তি শুধু রাজ্যেরই নয়, দেশেরও বাঘা বাঘা নেতাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। একসময় তিনি হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। কোথায় গেলেন তিনি? কি এমন ঘটল তার সঙ্গে? এমন এক রহস্য যার গন্ধ পেয়ে ভারতীয় পুলিশের পাশাপাশি তদন্তে নেমেছিল আমেরিকার বিখ্যাত গোয়েন্দা সংস্থা এফবিআইও। আর সব কিছুর কেন্দ্রে ছিল একটিমাত্র সিডি। আজকের এই গল্পে আমরা তুলে ধরব সেই অন্ধকার অধ্যায় যেখানে লোভ, রাজনীতি আর বিশ্বাসঘাতকতার ছায়ায় জন্ম নিয়েছিল এক নৃশংস অপরাধ। ভানুয়ারি দেবীর জন্ম আজমির জেলার কিষানগড় ব্লকের একটি দরিদ্র পরিবারে। তার বাবা ছিলেন স্বাস্থ্য বিভাগে কর্মরত, মা গৃহিণী। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় তার বাবার মৃত্যু হওয়ায় পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে তার মায়ের কাঁধে। সংসারে ছিল ৩ মেয়ে। টানাপড়নের মাঝে একসঙ্গে ৩ মেয়ের বিয়ে দিতে বাধ্য হন তিনি। ভানবাড়ির বিয়ের সময় তার বয়স ছিল মাত্র ১৬ বছর। তার স্বামী অমরচাঁদ পেশা একজন ড্রাইভার, থাকতেন বরুন্দা গ্রামে। তবে তার জীবনে ছিল মদের নেশা, যার সংসারে আরও অশান্তি ডেকে আনত। চরম দারিদ্র্যের মধ্যেও ভানবাড়ি ৮ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা চালিয়ে যায়। বিয়ের পর অবশ্য পড়াশোনা বন্ধ হয়ে যায়। তবে ভাগ্য তার জীবনে এক নতুন দরজা খুলে যায়। তার শ্বশুর, যিনি স্বাস্থ্য দপ্তরে কাজ করতেন, তাকে সহকারী নার্স মিডওয়াইফ পদে একটি চাকরি জোগাড় করে দেন। ১৯৯৯ সালে ভানবাড়ি যোগ দেন যোধপুর জেলার জালিওয়াড়া গ্রামের একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে। সেই চাকরি ছিল তার জীবনের আশার আলো। ভানবাড়ির রূপ ছিল নজর কাড়া। সেই সৌন্দর্য একদিন নতুন এক পথ খুলে দেয় তার সামনে। হাসপাতালের কাজে ব্যস্ত থাকার মাঝেই এক ব্যক্তি তাকে রাজস্থানী সিনেমায় কাজ করার প্রস্তাব দেন। প্রথমে অবাক হলেও খুব দ্রুত রাজি হয়ে যান ভানবাড়ি। এরপর শুরু হয় তার অভিনয় জীবন। স্থানীয় মিউজিক ভিডিও ও সিনেমায় কাজ করতে থাকেন তিনি। জীবনে এক নতুন মোড় আসে। তবে নিয়মিত নার্সিং চাকরি করার মাঝে অভিনয় চালিয়ে যাওয়া সহজ ছিল না। দিন দিন তার অনুপস্থিতি বাড়তে থাকে, যা নিয়ে অভিযোগ ওঠে দপ্তরে। ভানবাড়ি বুঝতে পারেন চাকরি টিকিয়ে রাখতে হলে তাকে প্রভাবশালীদের সাহায্য নিতে হবে। ঠিক তখনই তার পরিচয় হয় কংগ্রেস দলের বিধায়ক মালকান সিং বিষ্ণোইর সঙ্গে। ধীরে ধীরে মালকান সিংয়ের সঙ্গে তার সম্পর্ক গভীর হতে থাকে। কিন্তু এটি শুধু বন্ধুত্ব নয়, এই সম্পর্ক একদিন তার জীবন পাল্টে দেবে চিরতরে। এরপর ২০০৯ সালে বড় একটি সংকটে পড়েন ভানবাড়ি। ঘন ঘন অনুপস্থিতির কারণে জেলা কালেক্টর তাকে সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে সাসপেন্ড করেন। তিনি তখন আতঙ্কিত হয়ে পড়েন এবং সাহায্যের জন্য ছুটে যান মালকান সিংয়ের কাছে। মালকান তাকে নিয়ে যান রাজস্থানের তৎকালীন জলসম্পদ মন্ত্রী মহিপাল মাদেরনার কাছে, যিনি ছিলেন কংগ্রেসের এক শক্তিশালী নেতা। মাদেরনা ক্ষমতার একেবারে শীর্ষে ছিলেন। তার এক কথায় ভানবাড়ির সাসপেনশন তুলে নেওয়া হয়, এমনকি তাকে বদলি করে দেওয়া হয় তার শ্বশুরবাড়ির কাছাকাছি একটি হাসপাতালে। ভানবাড়ির মনে হয় সব কিছু আবার ঠিক হয়ে গেছে, কিন্তু তিনি তখনও জানতেন না এই সাহায্যের পিছনে লুকিয়ে আছে এক গভীর দাম। এই সময় ভানবাড়ি দেবীর জীবন আর আগের মতো ছিল না। একজন নার্স হিসেবে যাত্রা শুরু করলেও তিনি এখন ক্ষমতার খেলায় এক গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছেন। মালখান সিং বিষ্ণোই এবং মহিপাল মাদেরনার মতো প্রভাবশালী নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তাকে রাজনীতির উচ্চ স্তরে তুলে দিয়েছিল। যে নারী একসময়ে মাসে ৮-৯ হাজার টাকা আয় করতেন, সেই ভানবাড়ির এখন নিজস্ব বাড়ি, গাড়ি, আরামদায়ক জীবন এবং সন্তানদের জন্য ছিল ভালো স্কুলের পড়াশোনা। কিন্তু এসবে কিছুতেই তার মন ভরেনি। তার মনে জন্ম নিয়েছিল এক নতুন তৃষ্ণা, ক্ষমতা নিজের হাতে নেওয়ার ইচ্ছা। তিনি আর শুধু অন্যের ছায়ায় থাকতে চাননি, বরং নিজেই নেতা হতে চেয়েছিলেন। মালখান সিংয়ের সঙ্গে একদিন তিনি এই স্বপ্নের কথা ভাগ করে নেন। জানান তিনি নির্বাচনে দাঁড়াতে চান, সরাসরি বিধায়ক পদে। তার এই উচ্চাকাঙ্ক্ষা শুনে মালখান এবং মাদেরনা দুজনেই হতভাগ হয়ে যান। তারা ভাবতেও পারেননি যাকে এতদিন নিজেদের নিয়ন্ত্রণে ভাবতেন, সে একদিন তাদেরই প্রতিদ্বন্দ্বী হতে চাইবে। তারা বুঝে যান ভানুয়ারি যদি একবার বিধায়ক হয়ে যান, তাহলে আর তার ওপর কোনো নিয়ন্ত্রণ রাখা যাবে না। তিনি তখন নিজেই শক্তি হয়ে উঠবেন। সেই ভয় থেকে তারা তাকে থামানোর চেষ্টা করেন। তাকে বোঝাতে চান যে রাজনীতি তার জন্য নয়, এখন যা আছে তাই থাকুক। কিন্তু ভানুয়ারি সেই সব কথায় পাত্তা দেননি। তিনি সরাসরি কংগ্রেস দলের কাছে নির্বাচনী টিকিট দাবি করেন।
এই অবস্থান স্পষ্ট করে দেয় ভানুয়ারি আর আগের মতো সহজ সরল নয়। তিনি এখন ক্ষমতার দাবিদার, তাই তাকে থামানোর একমাত্র উপায় খুঁজছিলেন মালখান এবং মাদেরনা। তখনই ভানুয়ারি একটি দুঃসাহসিক পদক্ষেপ নেন। তিনি তাদের দুজনকে জানান যে তার কাছে একটি ভিডিও সিডি আছে যেখানে মহিপাল মাদেরনার সঙ্গে তার ব্যক্তিগত ঘনিষ্ঠ মুহূর্ত রয়েছে। প্রায় 53 মিনিটের এই সিডিতে এমন কিছু দৃশ্য ছিল যা ফাঁস হয়ে গেলে শুধু মাদেরনারই নয়, গোটা কংগ্রেস দলের রাজনৈতিক ভিত নড়ে যেতে পারত। ভানুয়ারি হুঁশিয়ারি দেন, যদি তাকে নির্বাচনী টিকিট না দেওয়া হয় তাহলে তিনি সেই সিডি জনসমক্ষে প্রকাশ করবেন। একজন মন্ত্রী হিসেবে মহিপালের যে সম্মান, সুনাম আর রাজনৈতিক ক্যারিয়ার ছিল, সব কিছু মুহূর্তেই ধুলোয় মিশে যেতে পারত। তিনি বারবার ভানুয়ারিকে বোঝানোর চেষ্টা করেন, তাকে থামাতে চান, কিন্তু এবার ভানুয়ারি নিজের অবস্থানে অটল। তিনি জানতেন এই সিডি তার সবচেয়ে বড় অস্ত্র, আর এই অস্ত্রের জোরেই তিনি নিজের ভবিষ্যৎ গড়তে পারে। তবে এখানেই থেমে থাকেননি ভানুয়ারি, তিনি আরও এক ধাপ এগিয়ে যান। বিরোধী দলের বিজেপির নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। সিডির কথা জানিয়ে তিনি বলেন যদি তারা তাকে সমর্থন দেয় তাহলে তিনি সেই সিডি ব্যবহার করে কংগ্রেস সরকারকে চরম বিপদে ফেলতে পারে। বিজেপি এই প্রস্তাবে দারুণ আগ্রহী হয়ে ওঠে। তারা ভানুয়ারিকে সমর্থন দেওয়ার আশ্বাস দেয় এবং সিডিটি তাদের হাতে তুলে দিতে বলে। এই খবর কোনোভাবে পৌঁছে যায় মহিপাল মাদেরনার কানে। এবার তিনি সত্যি ভয় পেয়ে যান, কারণ যদি সিডিটি বিজেপির হাতে চলে যায় তাহলে শুধু তার ক্যারিয়ারই নয়, গোটা সরকারের স্থিতিও হুমকির মুখে পড়বে। তিনি আবার ভানুয়ারির সঙ্গে যোগাযোগ করেন, অনুরোধ করেন যেন সিডিটি ফেরত দেওয়া হয়, কিন্তু এবার ভানুয়ারি আরও কঠোর হয়ে ওঠেন, বলেন সিডির বদলে তাকে মোটা অঙ্কের টাকা দিতে হবে। ভানুয়ারি জানতেন তিনি এমন এক খেলায় নেমেছেন যেখান থেকে পেছনে ফেরা সহজ নয়। নিজের সুরক্ষার কথা ভেবে তিনি সিডির একাধিক কপি তৈরি করেন। একটি কপি তিনি জমা রাখেন যোধপুরের একটি ব্যাংক লকারে। তার বিশ্বাস ছিল যে এই কপিগুলোই তাকে বাঁচাবে, তাকে নিরাপদ রাখবে। কিন্তু তিনি বুঝতেই পারেননি যে অস্ত্রকে তিনি নিজের ঢাল ভেবেছিলেন সেটাই একদিন তার বিরুদ্ধে ছুরি হয়ে দাঁড়াবে। ভানুয়ারি দেবী তখন এমন এক বিপজ্জনক খেলায় পা রেখেছিলেন যার পরিণতি হয়তো তিনিও কল্পনা করতে পারেননি। তার হাতে ছিল এমন একটি সিডি যা এক ঝটকায় মহিপাল মাদেরনার রাজনৈতিক জীবন শেষ করে দিতে পারত। শুধু তাই নয়, এই ভিডিও ছিল রাজস্থানের পুরো কংগ্রেস সরকারের জন্য এক অদৃশ্য বিস্ফোরক, একটা ছোট ডিস্ক যার ক্ষমতা ছিল পাহাড় ধসানোর। এই সিডি ছিল তাদের ব্যক্তিগত মুহূর্তের দৃশ্যপট, একটি যৌথ সম্পর্ক যা এখন ব্ল্যাকমেলের অস্ত্রে পরিণত হয়েছে। ভানুয়ারি জানতেন এই সিডি তার একমাত্র হাতিয়ার। তিনি সরাসরি প্রস্তাব দেন 60 লাখ টাকা দিলে তিনি এই সিডি ফেরত দেবেন। 2011 সালের প্রেক্ষাপটে এই অঙ্ক ছিল বিশাল। এত টাকায় জীবনের চেহারা বদলে দেওয়া যায়। তিনি স্বপ্ন দেখতে শুরু করেন, রাজনীতির ময়দানে পা রাখবেন, নির্বাচনে দাঁড়াবেন, নিজের নামে পোস্টার ছাপাবেন, মিটিং মিছিল করবেন। একজন সাধারণ মহিলা থেকে তিনি হতে চান এক প্রভাবশালী নেত্রী। মহিপাল মাদেরনা জানতেন সিডির সত্যতা প্রকাশ পেলে না শুধু তার মন্ত্রিত্ব, তার সামাজিক স্থানও ধূলিসাৎ হয়ে যাবে। বাধ্য হয়ে তিনি চুক্তিতে সম্মত হন এবং একটি নির্দিষ্ট দিন ঠিক হয়। পরিকল্পনা ছিল ভানুয়ারি সিডি নিয়ে আসবেন, সিডির বৈধতা বজায় হবে, তারপর তাকে টাকা দেওয়া হবে। ভানুয়ারি সব দিক থেকে প্রস্তুত ছিলেন। তিনি জানতেন এই খেলা বিশ্বাস করে খেললে বিপদ ঘনিয়ে আসতে পারে, তাই তিনি একাধিক কপি বানিয়ে রেখেছিলেন সেই ভিডিওর। একটি কপি তিনি সযত্নে রেখে দেন যোধপুরের একটি ব্যাংক লকারে। তার বিশ্বাস ছিল যদি তার সঙ্গে কিছু ঘটে এই কপিগুলো অন্তত তার পক্ষে কথা বলবে। চুক্তির দিন সকালে তিনি বাড়ি থেকে বের হন। বাইরে অপেক্ষা করছিল একটি সাদা বোলেরো। তিনি গাড়িতে ওঠেন। গাড়ির ভেতরে ছিল সিডি চালানোর জন্য ব্যবস্থা। ড্রাইভে সিডি ঢোকানো হয় এবং চালানো শুরু হয় সেই ভিডিও। 53 মিনিটের দৃশ্য যেখানে মহিপাল মাদেরনা এবং ভানুয়ারির একান্ত মুহূর্তগুলো রেকর্ড করা ছিল। গাড়িতে থাকা লোকেরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে। যাচাই শেষে গাড়ি গন্তব্যের দিকে রওনা দেয়, কিন্তু হঠাৎ করে গাড়ির গতিপথ বদলে যায়। ভানুয়ারির মন অবচেতনেই একটা সংকেত পায়, কিছু ঠিকঠাক চলছে না। তিনি চারদিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করেন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে। সন্দেহ ক্রমে ভয়ে রূপ নেয়। তিনি চিৎকার করে ওঠেন, সাহায্যের জন্য চেঁচাতে থাকেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। গাড়ির ভেতরে থাকা লোকেরা তাকে চেপে ধরে, একজন তার গলা চেপে ধরে রাখে। প্রাণপণ নলাই করলেও ধীরে ধীরে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তার শক্তি ক্ষয় হয়, শরীর নিস্তেজ হয়ে যায়। ভানুয়ারি দেবী একসময় স্বপ্ন দেখা সেই মহিলা আর বেঁচে থাকেন না। অপরাধীরা আগে থেকেই প্রস্তুত ছিল। তারা গাড়ি চালিয়ে নিয়ে যায় শহরের বাইরে একটি নির্জন স্থানে। সেখানে একটি চুল্লি জ্বলছিল, আগুন উঁচু শিখায় লকলক করছে। ভানুয়ারির নিথর দেহটি টেনে বের করে তারা সেই চুল্লিতে ফেলে দেয়। আগুন ধীরে ধীরে তার অস্তিত্ব গ্রাস করে।
তারা দাঁড়িয়ে দেখে, নিশ্চিত হয় কোনো চিহ্ন যেন অবশিষ্ট না থাকে। সব কিছু ছাই হয়ে গেলে তারা চুপচাপ গাড়ি নিয়ে ফিরে যায়, যেন কিছুই ঘটেনি। এদিকে ভানুয়ারির পরিবারে প্রথম দিকে বিশেষ উদ্বেগ দেখা যায়নি, কারণ তিনি প্রায়ই 1-2 দিনের জন্য বাইরে কাজ করতে যেতেন। স্বামী আমার চা তো ভাবেন কিছুদিনের মধ্যেই হয়তো ফিরে আসবেন, কিন্তু 1 দিন, 2 দিন, 3 দিন করে দিন গড়াতে থাকে, ভানুয়ারির কোনো খবর পাওয়া যায় না। তখন উদ্বেগ বাড়ে। পরিবার, প্রতিবেশী সবাই ভাবতে শুরু করে, ভানুয়ারি কোথায় গেলেন? এই ঘটনা যখন ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে, তখন রাজ্য রাজনীতির ভেতর এক অদৃশ্য ভূমিকম্প শুরু হয়। বিরোধী দল বিজেপি চাপে রাখতে শুরু করে রাজ্য সরকারকে। তারা প্রকাশ্যে বলে ওঠে, ভানুয়ারির সঙ্গে মহিপাল মাদেন্নার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তার হঠাৎ নিখোঁজ হওয়া কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়। এইভাবে সোশ্যাল মিডিয়াতে ঝড় ওঠে। খবরের কাগজ, টিভি, অনলাইন সবখানেই শুরু হয় আলোচনা। মানুষ জানতে চায়, কোথায় গেলেন ভানুয়ারি দেবী? তার সঙ্গে কি ঘটেছে? আসল সত্যটা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে না তো? রাজস্থানের কংগ্রেস সরকার ক্রমে চাপের মুখে পড়ে। বিরোধীরা অভিযোগ তোলে, সরকার নিজেই দোষীদের আড়াল করছে, পুলিশ নিরপেক্ষ নয়, তদন্ত ধামাচাপা দেওয়া হচ্ছে। জনরোষ বাড়তে থাকে। চারদিকে একটাই প্রশ্ন, ক্ষমতাবান কেউ জড়িত হলে কি আদৌ ন্যায়বিচার সম্ভব? এই চাপ ক্রমে এমন জায়গায় পৌঁছায় যেখানে রাজ্য সরকারের আর কিছু করার থাকে না। অবশেষে তারা কেসটি তুলে দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর হাতে। ভানুয়ারি দেবীর হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা পুরো রাজস্থান কাঁপিয়ে দিয়েছিল। চারদিক থেকে শুরু হয় চাপ, জনগণের ক্ষোভ, বিরোধী দলের তীব্র অভিযোগ, আর সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ঝড় ওঠে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার বাধ্য হয় কেসটি সিবিআই এর হাতে তুলে দিতে। সিবিআই তদন্ত শুরু করে এবং প্রথমেই নজরে আসে 2 প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, মহিপাল মাদেন্না এবং মালখান সিং বিষ্ণই। তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করলে একের পর এক চমকপ্রদ তথ্য সামনে আসতে থাকে। ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে, ভানুয়ারির হারিয়ে যাওয়ার পেছনে কোনো সাধারণ কারণ ছিল না। তদন্তে উঠে আসে একটি সিডির প্রসঙ্গ। ভানুয়ারির কাছে একটি এমন সিডি ছিল যাতে তার ও মহিপাল মাদেন্নার কিছু গোপন ব্যক্তিগত মুহূর্ত ধারণ করা ছিল। এই সিডির অস্তিত্ব রাজনীতির দুনিয়ায় ছিল এক বিস্ফোরক অস্ত্রের মতো। সিবিআই খুঁজে পায় যোধপুরে ভানুয়ারির ব্যাংক লকারে সেই সিডির একটি কপি রাখা ছিল। এই সিডিটি তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। তবে প্রশ্ন থেকেই যায়, ভানুয়ারি কোথায়? তিনি জীবিত নাকি মৃত? এই প্রশ্নের উত্তর খুঁজতে সিবিআই তদন্ত আরও গভীরে নিয়ে যায়। এই পর্যায়ে তারা কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করে, যাদের সঙ্গে সেই গাড়ির যোগ ছিল যেখানে ভানুয়ারিকে শেষবার দেখা গিয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় ধৃত ব্যক্তিরা রীতিমতো কেঁদে ফেলেন এবং স্বীকার করেন যে তারা ভানুয়ারিকে অপহরণ করে গলা টিপে হত্যা করে। এরপর তার দেহ একটি নির্জন চুল্লিতে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলেন। এই তথ্য জানার পর পুলিশ সে জায়গায় তল্লাশি চালায় এবং সেখানে তারা পুড়ে যাওয়া কিছু হাড়, একটি আংটি ও একটি হাতঘড়ি উদ্ধার করে। সবকিছু ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়, কিন্তু রিপোর্ট আসার পর ঘটে এক চমক। ফরেনসিক বিশেষজ্ঞরা জানান, পাওয়া হাড়গুলো মানুষের নয়, পশুর। এই তথ্য শুনে গোটা তদন্তে একটা নতুন মোড় আসে। পুলিশ এবং সিবিআই আবার চাপে পড়ে যায়। এই অবস্থায় সিবিআই এক অভিনব সিদ্ধান্ত নেয়, তারা আমেরিকার এফবিআই এর সাহায্য চায়। ভারতের ইতিহাসে এই প্রথম কোনো কেসে এফবিআই সরাসরি যুক্ত হয়। ভানুয়ারির হাড় ও অন্যান্য নমুনা পাঠানো হয় সংযুক্ত রাষ্ট্রে। সেখানে এই ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত করে এই হাড় ভানুয়ারি দেবীরই। এটা ছিল মামলার এক বিশাল অগ্রগতি। এই প্রমাণ, সেই সিডি এবং অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে সিবিআই মামলাটি আরও মজবুত করে তোলে। তবে সমস্যা এখানেই শেষ হয় না। যতই তদন্ত এগোতে থাকে, ততই সামনে আসে বড় বড় নাম। মহিপাল মাদেন্না ও মালখান সিংয়ের মতো রাজ্যের ক্ষমতাবান নেতারা এই কাণ্ডে যুক্ত হয়। এই খবর সামনে আসতেই রাজনৈতিক চাপও বাড়তে থাকে। জনগণের মনেও প্রশ্ন ওঠে, এই ধরনের প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে কি আদৌ সঠিক বিচার হবে? তদন্তে উঠে আসে, ভানুয়ারির অপহরণ ও হত্যার পেছনে এক বিশাল ষড়যন্ত্র ছিল। কিন্তু সেই ষড়যন্ত্রের আসল রূপ, তার সমস্ত দিক কি কখনো জনসম্মুখে আসবে? সিবিআই এই তথ্য প্রমাণের ভিত্তিতে শক্তপোক্ত মামলা তৈরি করে এবং আদালতে চার্জশিট পেশ করে। এই মামলায় উঠে আসে 2 প্রভাবশালী ব্যক্তির নাম, রাজস্থানের প্রাক্তন মন্ত্রী মহিপাল মাদেন্না এবং কংগ্রেস নেতা মালখান সিং বিষ্ণই। তখন মনে হচ্ছিল হয়তো এবার ভানুয়ারির জন্য ন্যায়বিচার মিলবে, কিন্তু সত্যিকারের লড়াই তখনই শুরু হয়। আদালতে পৌঁছেও মামলা আটকে যেতে থাকে। রাজনৈতিক প্রভাব, আইনি ফাঁকফোকর আর নানা বাধা এসে পড়ে বিচারের পথে। যেই সিডিটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ, সেটাও আদালতে অনেক দেরিতে পেশ হয়। এত কিছু চাকা সত্ত্বেও অভিযুক্তরা জামিনে মুক্তি পেয়ে যায়। আর এই ঘটনায় জনসাধারণের মধ্যে হতাশা আর ক্ষোভের আগুন জ্বালিয়ে তোলে। একজন মহিলা যে নিজের সাহস দিয়ে রাজনীতির অন্ধকার দিক উন্মোচনের চেষ্টা করছিলেন, তারই মৃত্যু আজও বিচারহীন রয়ে গেছে। একদিকে পুলিশ,
সিবিআই এমনকি এফবিআই পর্যন্ত তদন্ত করেছে, কিন্তু আদালতের প্রক্রিয়া আজও শেষ হয়নি। এই কাহিনীটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, যদি অপরাধের পেছনে থাকে ক্ষমতার ছায়া, তাহলে ন্যায় বিচার পাওয়া কতটা কঠিন। ভানুয়ারি দেবী একজন সাধারণ নার্স ছিলেন, কিন্তু তিনি নিজের স্বার্থে কিছু এমন সিদ্ধান্ত নিয়েছিলেন যা শেষ পর্যন্ত তার জীবনকেই বিপদে ফেলে দেয়। ক্ষমতাবানদের সঙ্গে সম্পর্ক, গোপন ভিডিও, ব্ল্যাকমেলের জাল, এসবই এক ভয়ঙ্কর খেলায় পরিণত হয়, যেখানে শেষে হারতে হয় তাকেই। হ্যাঁ, সে নিঃসন্দেহে হত্যার শিকার হয়েছে, কিন্তু একই সাথে এই খেলায় সে নিজেও ছিল একজন চালক। এই মৃত্যু কেবল একটি হত্যাকাণ্ড নয়, বরং আমাদের চোখ খুলে দেয় কিভাবে লোভ, ক্ষমতা আর ব্যক্তিগত উদ্দেশ্য একত্রিত হয়ে এক জীবনকে শেষ করে দিতে পারে। আপনারা কি ভাবছেন? এই কাহিনী কি আপনাকে ভাবতে বাধ্য করেছে? নিচে কমেন্টে জানিয়ে দিন। এমন আরও বাস্তব সত্য ঘটিত কাহিনী জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি আপনার মনে প্রভাব ফেললে একটা লাইক বা রিয়াকশন আমাদের অনেক অনুপ্রেরণা যোগাবে। সত্যের পাশে থাকুন। দেখা হবে পরের কাহিনীতে। ধন্যবাদ।